আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, মেডিকেল ভর্তি পরীক্ষার সামনে আছে আর মাত্র কয়েকটা দিন। সেই কয়েকটা দিনের প্রিপারেশনে তোমরা কিভাবে আগাচ্ছ তোমাদেরকে সহযোগিতা করার জন্য আজকে আমি তোমাদের সাথে আছি। এবং আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব কেমিস্ট্রি একটা সাজেশন নিয়ে, যেটা থেকে তোমরা খুব সহজে একটা ভালো মার্কস তুলতে পারো এবং তোমরা চাইলে ট্রাই করতে পারলে এই সাজেশনটা যদি ফলো করতে পারো তাহলে 25 মার্ক তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষাতে খুব সহজে তুলে ফেলতে পারবে। এবং আমরা চলো কি কি বিষয় থেকে কোশ্চেন আসে, কোন কোন বিষয়গুলো থেকে অ্যানালাইসিস করে আমরা কোশ্চেন বুঝতে পারি যে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে, যে এই চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে, এই টপিকগুলো পড়তে হবে, এগুলো ইম্পর্টেন্ট। সেটার ভিত্তিতে ভাইয়া তোমাদেরকে একটা সাজেশন সাজিয়ে দিচ্ছে, যেটাতে তোমরা এই কয়েকদিন বাকি যে তোমাদের সামনের কয়েকটা দিন আছে সেই কয়েকটা দিনে যাতে পড়ে খুব সহজে উপকৃত হতে পারো। সো চলো আজকে আমরা শুরু করি। প্রথমে আমরা এখন একটু শুরু করব যে আমাদের এইখানে বোর্ডে তাকিয়ে দেখো যে 5 স্টার দেওয়া আছে। 5 স্টার দেওয়া মানে এখানে যতগুলা চ্যাপ্টারের লিস্ট দেওয়া আছে সেই চ্যাপ্টারগুলোতে গত বছরের কোশ্চেন সহ অ্যানালাইসিস করলে দেখা গেছে যে তোমরা দেখবা এই চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছে। এবং এই চ্যাপ্টারের ভিত্তিতে প্রথমে আমরা আজকে আলোচনা করব যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা থেকে কোন কোন পার্ট থেকে কোশ্চেন হয় একটু খেয়াল করো। প্রথমেই আমরা জানি 118টা যেই মৌল আছে পর্যায় সারণী, সেই 118টা মৌলকেই SPDF 4টা ব্লকে ভাগ করা হয়। ইনার ট্রানজিশন মেটাল বা আন্ত অবস্থান্তর মৌল যাদেরকে বলা হয়, সেই আন্ত অবস্থান্তর মৌল নিয়ে কিন্তু একটা কোশ্চেন এসেছিল গত বছর। এবং এখন বাকি আছে S ব্লকের মৌল কয়টা, P ব্লকের মৌল কয়টা, D ব্লকের মৌল কয়টা, এই টাইপ কিন্তু কোশ্চেন হতে পারে এক্স্যাক্টলি। তারপরে তোমার পর্যায় 6 পর্যায় 7-এর মধ্যে যারা আছে ল্যান্থেনাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ থেকে কোশ্চেন হতে পারে এবার। তারপর কারা ডি ব্লক মৌল, নিচের কোন মৌলটা ডি ব্লকের মৌল। তারপর তোমার কোশ্চেন আসতে পারে গ্রুপ সম্পর্কিত যে তথ্য, পর্যায় সম্পর্কিত যে তথ্য সেখান থেকে, যেমন তোমাকে বলতে পারে যে উপধাতু বা অর্ধধাতু তারা কারা, বা নিচের কোনটি অর্ধধাতু, এই টাইপ কোশ্চেনগুলো অবশ্যই দেখতে হবে। এই SPDF ব্লক মৌল থেকে তোমাদেরকে বুঝতে হবে এখান থেকে। তো তারপরে পর্যাবৃত্ত ধর্ম, অবশ্যই গুরুত্বপূর্ণ পর্যাবৃত্ত ধর্ম। তবে পর্যাবৃত্ত ধর্মের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। মনে রাখতে হবে আয়নীকরণ শক্তি গ্রুপের ক্ষেত্রে, পর্যায়ের ক্ষেত্রে, ইলেকট্রন আসক্তি গ্রুপে পর্যায়ের ক্ষেত্রে কি হয় সেই জিনিসটা মনে রাখতে হবে। তারপর পারমাণবিক আকার নিয়ে বলতে হবে, পারমাণবিক আকার মনে রাখতে হবে, আকারের ক্রম। তাছাড়া অন্য যে ধর্মগুলো আছে সেগুলো একটু দেখে নিতে হবে তোমাদের। তারপর অবশ্যই হ্যালোজেন, পর্যায় সারণীতে হ্যালোজেনের গুরুত্ব, যেমন হ্যালোজেনের ইলেকট্রন আসক্তি, তারপর আয়নীকরণ শক্তি, তারপর সক্রিয়তা, হ্যালোজেন সময়ের মধ্যে কার সক্রিয়তা বেশি, কার সক্রিয়তা কম, এইসব জিনিসগুলো একটু অবশ্যই দেখে নিতে হবে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর মধ্যে মানে তাদের যতগুলো ক্রম, যত ধরনের ক্রম আছে সব ক্রম তোমাদেরকে পড়ে নিতে হবে। তারপর আয়নিক বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, তারপর ধাতব বন্ধন ইত্যাদি ধরনের বন্ধন আমাদের বইতে আছে, সেই বন্ধনগুলো পড়তে হবে। একটু বন্ধন দেখবা, তারপর যেমন কি দেখবা বন্ধনের মধ্যে, যেমন তোমাকে কোশ্চেন করলো একটা যে এইটার মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান, যেমন বললো যে NH3 অ্যামোনিয়া, এই NH3-এর মধ্যে কোন ধরনের বন্ধন আছে, তাহলে তোমাকে অবশ্যই, তুমি যদি হাইড্রোজেন বন্ধনটা ভালো করে জানা থাকে তাহলে অবশ্যই বলতে পারবা অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন বন্ধন উপস্থিত। এবং কোশ্চেন যদি করে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কার সবচেয়ে বেশি, তুমি সেখানে দেখবা যে হাইড্রোজেন বন্ধন যুক্ত কোনো যৌগ আছে কিনা, তার মানে হাইড্রোজেন বন্ধন জানা থাকাই লাগবে, তাহলে তুমি এই কোশ্চেনগুলো আনসার করতে পারতেছো। ফাজানের নীতি, অবশ্যই ফাজানের নীতিতে পড়তে হবে এবং ফাজানের নীতিতে খেয়াল রাখতে হবে যে ক্যাটায়নের চার্জ, ক্যাটায়ন অ্যানায়নের চার্জটা খেয়াল রাখতে হবে। তারপর আকারের ক্রম দিয়ে ফাজানের নীতি যে 2-3টা রুলস আছে তোমরা একটু কষ্ট করে দেখে নিবা, যাতে ফাজানের নীতি থেকে কোশ্চেন আসলে মিস না যায়। মোটামুটি এইটা পড়লে তোমার মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে যে কোশ্চেনগুলো হয় তোমরা আনসার করতে পারবা। এবং এই টপিকগুলোর উপর অ্যানালাইসিস করে আবার কোশ্চেন ব্যাংক দেখবা যে এই টপিকগুলো থেকে বিগত বছরের কোশ্চেন। সো এবং আরেকটা বলে রাখি যে এই চ্যাপ্টারটা থেকে গত বছর 5টা কোশ্চেন এসেছে এবং এই বছরও যে 5টা কোশ্চেন এসেছে এই বছরও যে আসবে না তেমন কোনো গ্যারান্টি কিন্তু নাই। সো মিস দ্য ইম্পর্টেন্সি কোনো ক্ষেত্রেই কম না, অবশ্যই পড়তে হবে। তারপর চলে আসি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার।
হ্যাঁ, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা কিন্তু অনেকটা জটিল একটা চ্যাপ্টার। এটাও থেকে গত বছর অনেক কোশ্চেন হয়েছে, 4 থেকে 5টা কোশ্চেন মেবি হয়েছে। তার বিগত বছরগুলোতেও দেখবা যে কোশ্চেন ঘুরে ফিরে এরকম কাছাকাছি আসছে, 2টা 3টা এরকম কোশ্চেন করে হচ্ছে। সো রাসায়নিক পরিবর্তনের তোমাকে অবশ্যই যে ফার্স্টে কাজটা করতে হবে, প্রভাবক সম্পর্কে পড়তে হবে। প্রভাবক, ধনাত্মক প্রভাবক আছে, ঋণাত্মক, অটু, সব যত ধরনের প্রভাবক আছে সবগুলো এক্সাম্পল তুমি মনে রাখতে হবে, এবং এই এক্সাম্পলগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। তুমি খেয়াল করে দেখবা, কোশ্চেন ব্যাংক দেখলেই তুমি বুঝতে পারবা। সো একটা কোশ্চেন এসেছিল খনিজ অ্যাসিড, মানে হচ্ছে খনিজ অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করে, এবং হচ্ছে এই অ্যাসিডটা কি প্রভাবক, এখানে হচ্ছে অক্সালিক সম্ভবত ইথানোইক অ্যাসিড দেওয়া ছিল, সেইটা কি প্রভাবক হিসেবে কাজ করতেছে সেটা কোশ্চেন এসেছিল। তারপরে ঋণাত্মক প্রভাবক কোশ্চেন আসতে পারে, নিচে কোনটি ঋণাত্মক প্রভাবক, এরকম কোশ্চেন অ্যাভেলেবেল হয়েছে। সো এই প্রভাবক সম্পর্কে অবশ্যই তোমার ভালো করে পড়তে হবে। অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি নিয়ে কি পড়বা? অ্যাসিড বৃষ্টিতে হচ্ছে অ্যাসিড বৃষ্টির পিএইচটা জেনে রাখবা। অ্যাসিড বৃষ্টির তে কার সবচেয়ে বেশি ভূমিকা আছে, কার ভূমিকা আছে। তারপর হচ্ছে অ্যাসিড বৃষ্টির মধ্যে সবচেয়ে কম ভূমিকা পালন করে কোন অ্যাসিড, এই জিনিসগুলো তোমরা লিখে ফেলবা, খাতায় নোট করে রাখবা। তাহলে তারপরে আসবে হচ্ছে অ্যাসিড ক্ষারের তীব্রতা, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যাসিড ক্ষারের তীব্রতা, অ্যাসিডের তীব্রতা মূলত কাদের উপর নির্ভর করে আমরা কিন্তু জানি যে হচ্ছে জারণ মানের উপর নির্ভর করে। তারপর অনেক সময় অক্সো অ্যাসিডের ক্রম যেটা আছে, হ্যালো অ্যাসিডের ক্রম যেটা আছে, এগুলো অবশ্যই তোমরা মানে হচ্ছে একেবারে ক্লিয়ার কনসেপ্ট রাখবা এই জিনিসগুলোর উপরে। তারপর হচ্ছে বাফার দ্রবণ, অবশ্যই বাফার দ্রবণ পড়তে হবে, এবং বাফার দ্রবণ কারা বাফার দ্রবণ হিসেবে কাজ করে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা হোক, ডেন্টাল ভর্তি পরীক্ষা হোক, যেখানে কোশ্চেন তুমি পাবা যে হচ্ছে বাফার দ্রবণ নিচের কোনটি, বা হচ্ছে নিচের কোনটি বাফার দ্রবণ হিসেবে কাজ করে। তারপর বাফার দ্রবণের পরে আছে দেখো আরেক ধরনের বাফার দ্রবণ, যেটা হচ্ছে মানুষের রক্তের বাফার দ্রবণ। আমাদের দেহের যে বাফার সিস্টেম, সেই বাফার সিস্টেম 3 প্রকার আছে, সেই 3 প্রকারের এক্সাম্পলগুলো অবশ্যই মনে রাখতে হবে। বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, আর একটা হচ্ছে প্রোটিন বাফার, আমরা সবাই জানি। সো এই কোশ্চেনগুলো কিন্তু হতে পারে। এবং লাস্ট অফ অল ফাইনালি এখানে আছে হচ্ছে লার সাথে লেয়ারের নীতি। তোমাদের লার সাথে লেয়ারের নীতিটা একবারে ক্লিয়ার থাকতে হবে। তাপ উৎপাদনের ক্ষেত্রে লার সাথে লেয়ার নীতিতে কি হয়, তাপ হারিতে লার সাথে লেয়ারের নীতিতে কি ঘটতেছে। তোমাকে একটা বিক্রিয়া দিয়ে, বিগত বছরের কোশ্চেন, একটা বিক্রিয়া দিয়ে বলা হয়েছে নিচের কোনটি এই বিক্রিয়ার জন্য সঠিক। তাহলে বিক্রিয়া থেকে তোমার বুঝতে হবে, ΔH এর মান দেখে বুঝতে হবে যে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া। সেটার উপর বেস করে কিন্তু তোমার ডিসিশন দিতে হবে যে এই তথ্যটা সঠিক, এই তথ্যটা সঠিক না। সো এই কোশ্চেনগুলো আনসার করার জন্য তোমার লার সাথে লেয়ার নীতিটা পড়তেই হবে এবং মনে রাখা খুবই জরুরি। তারপর হচ্ছে আমরা চলে আসি পরিবেশ রসায়ন। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ডিটেলস একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার কখনো মানে হচ্ছে স্কিপ করা যাবে না। 5 থেকে 6টা কোশ্চেন হয়তো বিগত বছরে হয়েছে, এবং আরও আগের বছরগুলোতে আরও এরকমই কোশ্চেন ঘুরে ফিরে পরিবেশ রসায়ন থেকে হচ্ছে। সো পরিবেশ রসায়ন তোমার ফার্স্ট অফ অল যেটা পড়তে হবে, এরকম একটা কোশ্চেন হয়তো গত বছর গ্রিন হাউস গ্যাস থেকে দিয়েছিল। সো এবার গ্রিন হাউস গ্যাস যে কোশ্চেনটা হয়েছে সেটা থেকে ব্যতীত আরেকটু অন্য কোশ্চেন দিতে পারে, যে বলতে পারে যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, সেই কোশ্চেন দিতে পারে। আবার বলতে পারে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস, সেরকম কোশ্চেন হতে পারে। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান, যেমন হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, যত নিষ্ক্রিয় গ্যাস আছে তারাও আছে বায়ুমণ্ডলে। সো তার মধ্যে বায়ুমণ্ডলের উপাদানগুলোর কার পরিমাণ কত, কোনটাতে নাইট্রোজেনের পরিমাণ কত, অক্সিজেনের পরিমাণ কত, এগুলো একটু মনে রাখতে হবে। তারপর হচ্ছে গ্যাসীয় সূত্র। গ্যাসীয় সূত্র বলতে আমরা এখানে গ্রাহামের ব্যাপন সূত্র, বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র ইত্যাদি সূত্র অবশ্যই মনে রাখবো, এবং স্পেসিফিকলি প্রত্যেকটা সূত্রের গাণিতিক ফর্মুলা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। যেমন হচ্ছে চাপ দ্বিগুণ করলে আয়তন কি হয়, এরকম যে প্যাটার্নের কোশ্চেনগুলো আছে একটু নিজেরা প্র্যাকটিস করব, তাহলে হচ্ছে দেখবা গ্যাসীয় সূত্রতে আর কোনো প্যারা হচ্ছে না। এবং হচ্ছে এখানে খেয়াল রাখতে হবে গ্রাহামের যে ব্যাপন সূত্র, ব্যাপিত হওয়ার ক্রম বা ব্যাপন হার, এই টাইপ কোশ্চেনটা কিন্তু ব্যাপন হারের যে কোশ্চেন সেটা কিন্তু এই গ্রাহামের ব্যাপন সূত্র ভিত্তিতে পড়েছে। অর্থাৎ গ্রাহামের ব্যাপন সূত্রটাকে তোমরা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং কার ক্ষেত্রে ব্যাপন হার বেশি হয়, কোন ক্ষেত্রে ব্যাপন হার কম হয় সেটা মাথায় রাখতে হবে। তারপর আদর্শ ও বাস্তব গ্যাস, এটা অনেক সময় কোশ্চেনে আসে, আদর্শ গ্যাস বাস্তব গ্যাস। আসলে মনে রাখবা যে আদর্শ গ্যাস বলতে প্রকৃতিতে কিছু নাই, যত গ্যাস আছে সব গ্যাসই বাস্তব গ্যাস। কখনো যদি কোশ্চেন করে যে নিচের কোনটি আদর্শ গ্যাস, তার মানে অপশনে যতগুলো আছে সবগুলোই কি থাকবে, বাস্তব গ্যাস। আর একটা অপশনে অবশ্যই দেওয়া রাখবে যে কোনোটি নয়, তার মানে সেটা হচ্ছে কি গ্যাস, সেটা অবশ্যই না বাস্তব গ্যাস। আমরা সব যত গ্যাস পাই, যত গ্যাস ইউজ করি, সব গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস বলতে
কিছু নাই, এটা মাথায় রাখতে হবে। তারপর অবশ্যই প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বিদ্যুৎ উৎপাদনে, গৃহস্থালী বিভিন্ন কাজে ইত্যাদির ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের যে কিছু কিছু ব্যবহার আছে এগুলো একটু তোমরা পড়ে নিতে হবে। পানির ক্ষেত্রে এই যে 3টা মান, পানির বিশুদ্ধতার মানদণ্ড এদেরকে বলা হয় টিডিএস, ডিইউপিএইচ মান, এগুলো অবশ্যই একটু একটু জেনে রাখতে হবে। টিডিএস মানটা কত, ডিজলভড অক্সিজেন, না মনে না রাখলেও সমস্যা নেই, পিএইচ মানটা মনে রাখতে হবে। আর এই ক্ষেত্রে এই চ্যাপ্টারে আরেকটা জিনিস এখানে আসে না, সেটা হচ্ছে আর্সেনিক সম্পর্কে কিন্তু একটু ডিটেলস পড়তে হবে। আর্সেনিকোসিস, তারপরে হচ্ছে আর্সেনিকের অভাবে কি হয়, তারপর লেড ক্রোমিয়াম, এগুলো একটু একটু দেখে নিবা যে হচ্ছে ফলে কি হচ্ছে, লেডের ফলে কি হচ্ছে, ক্রোমিয়ামের ফলে তোমার কি হচ্ছে। তাহলে কিন্তু তুমি মোটামুটি এইগুলার উপর থেকে এই চ্যাপ্টারগুলো থেকে একটা দক্ষতা এনে ফেলতে পারবে। সো এখানে তারপর নাম্বার 4 নাম্বার অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু ম্যাথ রিলেটেড চ্যাপ্টার, পরিমাণগত রসায়ন। সো এই পরিমাণগত রসায়ন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষাতে তেমন কোনো ম্যাথমেটিক্যাল টার্ম খুব বেশি একটা আসে না। তবে ছোটোখাটো যে ম্যাথ আছে, আমি সেটার কথা আগে শেষ করে নিই। ছোটোখাটো ম্যাথগুলা যেমন হচ্ছে মোলারিটি থেকে শতকরা, যেটা খুব সহজে কয়েক সেকেন্ডে করা যায়, এরকম কিছু টার্ম ম্যাথ তোমরা একটু করে ফেলবা, তাহলে হচ্ছে না। টাইট্রেশনের যে নির্দেশক, তোমাদের অবশ্যই টাইট্রেশনের নির্দেশকগুলা মনে রাখতে হবে। যেমন তীব্র অ্যাসিড তীব্র ক্ষারে কোন নির্দেশক, মৃদু অ্যাসিড মৃদু ক্ষারে আমরা জানি কোনো নির্দেশক নাই। তারপর হচ্ছে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, আবার মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, এরকমগুলার নির্দেশক অবশ্যই। এটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু বিগত বছরগুলোতে অ্যাভেলেবেল, যে নির্দেশকের ব্যবহারগুলো, যে কোন নির্দেশক কোনটার ক্ষেত্রে কাজে লাগতেছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। জারক বিজারক, এটা অবশ্যই কাজে দিবে, যে নিচের কোনটি জারক হিসেবে কাজ করে, নিচের কোনটি বিজারক হিসেবে কাজ করে। অথবা কোশ্চেন আসছে কিন্তু গত বছর যে নিচের কোনটি জারক ও বিজারক উভয় হিসেবেই কাজ করে। সো এইগুলো জারক বিজারকের চার্ট করে ফেলবা, চার্ট করে মনে রাখবা, বা হচ্ছে জারক বিজারক একই সাথে উভয় হিসেবে যারা কাজ করে এটার চার্টটা করে রাখতে পারো। তারপর প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা নিয়ে আর কিছু বলার নেই আসলে। প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা চিনি, এক অক্ষরে চিনে ফেলবো, চিনে সেখান থেকে এটাকে তুমি একটা জাস্ট নোট করে রাখবা যে এরা প্রাইমারি, এরা হচ্ছে সেকেন্ডারি, জাস্ট তোমার মনে রাখার জন্য। তারপরে চলে আসো জৈব রসায়ন। জৈব রসায়নে গত বছর সবচেয়ে কম কোশ্চেন এসেছে, এটা সবচেয়ে মজার জিনিস। কিন্তু এর আগের বছরগুলোতে জৈব যৌগতে কিন্তু অনেক কোশ্চেন হয়েছে, 3 থেকে 4টা এরকম কোশ্চেন করে হয়েছে। তো জৈব যৌগকেও এই জন্য এই বছর কিন্তু জৈব যৌগ থেকে বেশি কোশ্চেন হওয়ার পসিবিলিটি আছে। সো এই জন্য জৈব যৌগকে 5 স্টারের ভিতরে রেখে দিয়েছি, জৈব যৌগকে আলাদা করি নাই। সো জৈব যৌগ কী করবো, জৈব রসায়নের নামীয় বিক্রিয়ার যে পার্ট আছে, আমি আবার বলছি নামীয় বিক্রিয়া। নামীয় বিক্রিয়া বলতে কি আমরা সবাই জানি, যেমন হচ্ছে ধরো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, কার্বিলামিন বিক্রিয়া, রাইমার টাইমেন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তারপর হচ্ছে কুপ বিক্রিয়া, ডাউ পদ্ধতি, তারপর হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পদ্ধতি। এরকম যত নামীয় বিক্রিয়া আছে, সব নামীয় বিক্রিয়ার ক্ষেত্রে 2টা জিনিস করতে হবে, একটা হচ্ছে প্রভাবক এবং হচ্ছে তাপমাত্রা, অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। আর সেই ক্ষেত্রে যখন নামীয় বিক্রিয়া পড়তে যাচ্ছ তখন তো অবশ্যই বিক্রিয়াটাও পড়ে ফেলবা। সো বিক্রিয়াও পড়া হয়ে গেল, তাপমাত্রা, প্রভাবক সবগুলা পড়া হয়ে গেছে। এবং কোন নামীয় বিক্রিয়া দিয়ে কি উৎপাদ, আমি এখানে একটু লিখে দিচ্ছি যে কি উৎপাদ উৎপন্ন হচ্ছে, সেই জিনিসটা তোমার অবশ্যই মনে রাখতে হবে। যেমন কার্বিলামিন বিক্রিয়াতে কি করা হয়, তারপর রাইমার টাইমেন বিক্রিয়া থেকে কি উৎপন্ন হয়, তারপরে হচ্ছে তোমরা এখান থেকে আরও উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পদ্ধতিতে কি তৈরি হয়, তারপর হচ্ছে এইরকম রিলেটেড যত নামকরণের বিক্রিয়া, যেমন ডাউ পদ্ধতিতে কি উৎপন্ন হয়, ফ্রিদেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াতে কি উৎপন্ন হয়। মেডিকেলে কিন্তু এরকম ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। সো এক্ষেত্রে তারপরে আসবো আমরা নামীয় বিক্রিয়া পড়া হয়ে গেলে মোটামুটি তুমি অনেকটা জৈব যৌগের কাভার করে ফেলছো। তারপরে সেখান থেকে শনাক্তকরণ যত ধরনের, যেমন হচ্ছে তুমি যদি এই ক্ষেত্রে আমি একটা সাজেশন দিব যে শনাক্তকরণের পার্থক্যকরণের জন্য তুমি হচ্ছে 2 পেজে 2টা তালিকা করে ফেলো। একদিকে শনাক্তকরণের জন্য লিখবা, যেমন হচ্ছে অ্যালকেন শনাক্তকরণে এই জিনিসটা লাগতেছে, অ্যালকোহল শনাক্তকরণে আমার এই জিনিসটা লাগতেছে, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণে আমার একে ব্যবহার করা হচ্ছে, অ্যালকোহল শনাক্তকরণে এই জিনিসটা লাগছে। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা শনাক্তকরণের একটা চার্ট করে ফেলবো। তুমি যখন একসাথে পড়তে থাকবে, একটার পরে একটা বই অথবা খাতা থেকে একটা জৈব যৌগ পড়তেছো, একটা শনাক্তকরণ পড়তেছো, তোমার মনে থাকার পসিবিলিটি খুব কম। সেজন্য কি করবা, সব ধরনের শনাক্তকরণের একটা লিস্ট করে ফেলবা, যাতে হচ্ছে সব ধরনের শনাক্তকরণ তুমি একসাথে পড়ে ফেলতে পারো। তারপর হচ্ছে পার্থক্যকরণও সেমভাবে করে ফেলবা।
এবং হচ্ছে অর্থ প্যারা মেটা নির্দেশক। এটা জানি যে এখান থেকে গত বছর মেবি একটা কোশ্চেন হয়েছে অর্থ প্যারা নির্দেশক নিচের কোনটি, বা হচ্ছে এবছর মেটা নির্দেশক কোনটি, মেটা নির্দেশক নয় কোনটি, এটা কিন্তু কোশ্চেন হতে পারে। সো অর্থ প্যারা এবং মেটা নির্দেশক অবশ্যই মনে রাখতে হবে, যেভাবে তোমরা পড়েছো সেভাবে মনে রাখবা যে এরা হচ্ছে অর্থ প্যারা, এরা হচ্ছে মেটা নির্দেশক, ঠিক আছে। সো তারপরে হচ্ছে কাইরাল কার্বন। আমরা জানি আলোক সক্রিয় সমানতা হওয়ার জন্য একটা কন্ডিশন হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। সো কাইরাল কার্বনটা কি, চারদিক কার্বন আমি বলে দিচ্ছি, কার্বনের চারদিকে যে চারটা হাত থাকে তাদেরকে আমরা কাইরাল কার্বন বলি, এবং এটা সবাই পেচ লাগাও। সো হচ্ছে তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই এখন আমি বলে দিয়েছি যে কাইরাল কার্বন এই জিনিসটা, তারপরেও তোমরা হচ্ছে কাইরাল কার্বন জিনিসটা কি ভিডিওর কমেন্ট বক্সে একটু আমাকে লিখবা। সো এখানে তারপর শেষ পলিমারকরণ। তোমরা চাইলে পলিমারকরণ বিক্রিয়া, কিছু কিছু পলিমারকরণ বিক্রিয়া বই থেকে যে পলিথিন প্রস্তুতি, তারপরে এই ক্ষেত্রে টেম্পারেচার এবং প্রেশার কত কত লাগতেছে, টেফলনের কিছু ব্যবহার আছে, সবগুলো একটু দেখে নিতে পারো, তাহলে হচ্ছে পলিমারকরণ আমাদের জৈব যৌগ মোটামুটি একটা কাভারে চলে আসবে। এবার চলে আসি একটু লেস ইম্পর্টেন্ট যেগুলা থেকে হচ্ছে ট্রিপল স্টার দেওয়া, এবং হচ্ছে এই চাপ 5 স্টারের অংশগুলো আমরা বুঝলাম যে এই অংশগুলো পড়লে মোটামুটি তুমি অনেক কোশ্চেন আনসার করতে পারতেছো। ঠিক এই যে টপিকগুলো আছে সেই টপিকগুলো একটু ভালো করে পড়ার ট্রাই করো, যাতে এই অংশগুলো থেকে কোশ্চেন আসলে তোমার মিস না হয়। এবার চলে আসি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে প্রথমে এই গত বছর একটা স্পিরিট ল্যাম্প থেকে কোশ্চেন আসছে। তো স্পিরিট ল্যাম্প জাতীয় আরও কি আছে, যেমন হচ্ছে তোমার ডেসিকেটর একটা ওয়ার্ড আছে, সেটা কি কাজ কি করা হয় সেটা দিয়ে, সেটা দেখবা একটু ডেসিকেটর কি করে। তারপরে হচ্ছে কাঁচ পরিষ্কারক, এটা কিন্তু ক্রোমিক অ্যাসিড যে মিশ্রণ আমরা জানি, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে কাঁচ পরিষ্কারক বলা হয়। সেই কাঁচ পরিষ্কারকটা মনে রাখবা। তারপর হচ্ছে বুরেট, পিপেট, মেজারিং সিলিন্ডার, তিনটা একসাথে বলে দেয়। বুরেট, পিপেট, মেজারিং সিলিন্ডার, আয়তনিক ফ্লাস্ক, সবগুলার একই সাথে কাজ মনে রাখতে হবে যে কি করা হয়, কি পরিমাপ করা হয়। তার সাথে আরেকটু মনে রাখো যে বুরেট, পিপেটের কত অংশ আয়তনের এতটুকু করে পরিমাপ করা হয়, সেটা মনে রাখতে পারলে আরও ভালো। তারপর হচ্ছে এই চ্যাপ্টারের শেষের দিকে তোমার বিভিন্ন অ্যাসিড, যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, আমরা জানি নীরব ঘাতক, সেই তাদের ক্ষতিকর প্রভাব, মানবদেহে গেলে ক্ষতিকর প্রভাব কি হয়, এরকম আরও যা আছে সেগুলোর প্রভাবগুলো একটু মনে রাখবে। কারণ নিচের কোনটি প্রভাব কার্বন মনোঅক্সাইডের ফলে কোনটি ঘটে, কার্বন ডাইঅক্সাইডের ফলে মানবদেহে কোনটি ঘটে, এরকম কোশ্চেন কিন্তু দিতে পারে। সো এবার চলে যায় গুণগত রসায়ন। এই গুণগত রসায়ন প্রথমে যে নামটা আসে সেখান থেকে আমরা বলবো হচ্ছে শিক্ষা পরীক্ষা, সিক্ত পরীক্ষা। বিগত বছরগুলো কোশ্চেনে দেখবা যে শিক্ষা পরীক্ষা অথবা সিক্ত পরীক্ষা, এগুলা থেকে কি আসবে, আসলে বর্ণ আসবে, যে শিক্ষা পরীক্ষা এবং সিক্ত পরীক্ষাতে তোমার কি বর্ণ, এই মৌলটা কি বর্ণ দেখায়, এই মৌলটা কি বর্ণ দেখায়, এই কোশ্চেনগুলাই কিন্তু আসছে। সো এই কালারগুলা এবং হচ্ছে শিক্ষা পরীক্ষা, সিক্ত পরীক্ষা, এই কালারগুলো তোমরা অবশ্যই মনে রাখতে হবে। যেমন সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, তারপর হচ্ছে পটাশিয়াম প্লাস ইত্যাদি। শিক্ষা পরীক্ষা, সিক্ত পরীক্ষায় কি কি বর্ণ দিচ্ছে সেগুলো একটু চার্ট করে রাখবা, তাহলে খুব সহজে পরীক্ষার আগের দিন দেখলেই তুমি যাতে পারো, এবং আসলেই যাতে বেশি সময় না নিয়ে আনসার করতে পারো, সেই রকম একটা ওয়ে তৈরি করবা, নিজেরাই ওয়ে তৈরি করতে হবে। তারপর আয়ন শনাক্তকরণ, তারপরে আসবে আমাদের আয়ন শনাক্তকরণ, যেমন জিঙ্ক 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, পটাশিয়াম প্লাস, সোডিয়াম প্লাস ইত্যাদি শনাক্তকরণে আমরা কি ব্যবহার করি। যেমন সোডিয়াম প্লাস শনাক্তকরণে আমরা সোডিয়াম প্লাস শনাক্তকরণে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ব্যবহার করি। তারপর হচ্ছে জিঙ্ক 2 প্লাস শনাক্তকরণে কী ব্যবহার করি, ক্যালসিয়াম 2 প্লাস শনাক্তকরণে কী ব্যবহার করি। তারপরে নেসলার এমন কোশ্চেন হইতে পারে উল্টায় কোশ্চেন, যেমন নেসলার বিকারক দিয়ে কোনটি শনাক্তকরণ করা হয়, আমরা জানি অ্যামোনিয়াম আয়ন। সো আয়ন শনাক্তকরণটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে গুণগত রসায়নে বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এই আয়ন শনাক্তকরণের অংশটা অবশ্যই করতে হবে। তারপরে তরঙ্গ দৈর্ঘ্যের কম বেশির ক্রম, মানে হচ্ছে তোমাকে কোশ্চেন বলতে পারে যে নিচের কোন রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। যেমন সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি আমরা জানি মহাজাগতিক রশ্মি। তারপর হচ্ছে সবচেয়ে বেশিটাও যদি বলতে চাই, সবচেয়ে বেশি হচ্ছে রেডিও ওয়েভ, যেটা আমরা রেডিও ওয়েভ, বেতার তরঙ্গ। তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কমের ক্রমটা অবশ্যই মনে রাখবা। তারপর হচ্ছে ক্রোমাটোগ্রাফি, বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফি আছে, গ্যাস, পেপার, কলাম, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। এই 4টা স্তর ক্রোমাটোগ্রাফির বিভিন্ন আমরা একটু জাস্ট ক্রোমাটোগ্রাফির
কে আবিষ্কারক, ক্রোমাটোগ্রাফির আবিষ্কার সাল কত সাল, তারপর হচ্ছে ক্রোমাটোগ্রাফির কয়টা দশা, এবং হচ্ছে সেই দশাগুলোর মধ্যে ওই যে 4টা নাম বললাম সেই 4টার মধ্যে কোন কোন দশা বিদ্যমান। দশা বলতে হচ্ছে একটা হচ্ছে কঠিন লিকুইড আর একটা হচ্ছে কি গ্যাসিয়াস স্টেট থাকে। এই 3টার মধ্যে 2টা যে কোনো দশাতে উপস্থিত থাকে। সো আমরা এই 4 ধরনের ক্রোমাটোগ্রাফির 2টা করে দশা আমরা একটু মুখস্থ করব। তারপর কোয়ান্টাম সংখ্যার সূত্র, কোয়ান্টাম সংখ্যা কি জিনিসটা না জানলেও চলতেছে মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টালের জন্য। তোমাদের হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সূত্রগুলো দিয়ে যাতে হচ্ছে যেমন প্রধান শক্তি স্তরের n=4 হলে এটার মান কত, তারপর হচ্ছে অরবিটাল সংখ্যা এতে কত, এই টাইপ কিছু ছোট ছোট জিনিস একটু নিজেরা দেখে নিলেই কিন্তু তোমার এই গুণগত রসায়ন নেওয়ার কোনো ঝামেলা থাকতেছে না। তবে হ্যাঁ অবশ্যই পারলে পাতন এবং আংশিক পাতনের যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো নিজ দায়িত্বে একটু দেখে নিবা। তারপর হচ্ছে তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন থেকে যেমন হচ্ছে আমরা ফার্স্টে তড়িৎ রসায়ন থেকেও মোটামুটি কোশ্চেন আসে, এই বছর যে আরও বেশি আসবে না সেরকম কিন্তু গ্যারান্টি নাই। সো কোশ্চেন আসতেই পারে, যে কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে। অর্ধকোষের প্রকারভেদ, অর্ধকোষ জানি 5 ধরনের আছে, সেই 5 ধরনের অর্ধকোষ নাম একবার টোটালি মুখস্থ করে ফেলবে, একটা করে এক্সাম্পল দিয়ে বই যে আছে সেগুলোর মতো মুখস্থ করে ফেলতে হবে। তারপর তড়িৎ বিশ্লেষণ, এখানে এই পার্টটা খুবই জরুরি। তড়িৎ বিশ্লেষণ পার্টে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের তড়িৎ বিশ্লেষণ আছে, একটা হচ্ছে গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, আর একটা হচ্ছে কি গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ। সো সোডিয়াম, গত বছর সোডিয়াম ক্লোরাইডের গলিত না জলীয় অবস্থায় তড়িৎ বিশ্লেষণ কোশ্চেনটা এসেছিল। সো অন্য যাদের আছে, যেমন অন্য যাদের তড়িৎ বিশ্লেষণ করা যায় তাদের ক্ষেত্রে কি রুলস আছে সেই রুলসগুলো একটু দেখে নিবা, যে এদের ক্ষেত্রে এই তড়িৎ বিশ্লেষণ হলে আমরা এইভাবে করব। সো তাহলে হচ্ছে নিয়ম আছে বইতে, একটু দেখে নিলেই হবে। তারপর ক্যালোমেল তড়িৎদ্বার, ক্যালোমেল তড়িৎদ্বারটা মানে হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বারের সংকেতটা কি, তারপর হচ্ছে এখান থেকে ক্যালোমেল তড়িৎদ্বার নিয়ে আরেকটু যা ডিটেলসে বলা আছে, তড়িৎদ্বারের প্রতীকটা কীভাবে লেখা হয় সেই জিনিসটা একটু দেখে নিবা। তারপর হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র অবশ্যই মনে রাখতে হবে, ফ্যারাডের প্রথম সূত্রটা পুরোটা পড়তে হবে, এবং W=ZIT এটা আমাদের মাথায় রাখতে হবে। ZIT রিলেটেড ছোট ছোট ফর্মুলা দিয়ে হচ্ছে দেখবা যে বিগত 18-19 অথবা 19-20 একটা কোশ্চেন মেবি এই ফ্যারাডের প্রথম সূত্র থেকে জাস্ট সূত্র আসে নাই বা ম্যাথমেটিক্যাল কিছু আসে নাই, জাস্ট এটার ভিতর থেকে একটা কোশ্চেন আসছে, একটু দেখলেই তোমরা পারবা। তারপর হচ্ছে কর্মমুখী রসায়ন, কর্মমুখী রসায়ন থেকে যে জিনিসগুলো পড়তে হবে, লিপস্টিক, তারপর হচ্ছে ট্যাল্কের মৌল উপাদান, এবং হচ্ছে ট্যালকম পাউডারের যে মৌল উপাদান ট্যাল্কের সংকেতটা অবশ্যই মনে রাখবা। তারপর বেবি পাউডারের প্রধান উপাদান কি, বেবি পাউডারে কি থাকে। তারপর ফল কৌটাজাতকরণ একটা জিনিস খেয়াল রাখবা যে ফল কৌটাজাতকরণে আম, পেয়ারা, কাঁঠাল আর কি আনারস ইত্যাদির মধ্যে একটা অ্যাসিড খুব কমন থাকে, সেই অ্যাসিডটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সো এরকম কমন জিনিসটার জন্য তোমার এই ফল কোটাজাতকরণটা পড়া লাগতেছে। তারপর মাংস এবং হচ্ছে সবজি কোটাজাতকরণে লবণ বা চিনির ব্যবহার কতটুকু হয় এটা একটু নিজে দেখে নিলে তোমার কিন্তু ফল কোটাজাতকরণ, সবজি কোটাজাতকরণ, মাছ কোটাজাতকরণ নিয়ে আর কোনো ঝামেলা থাকতেছে না। তারপর হচ্ছে প্রাকৃতিক ও কৃত্রিম প্রিজারভেটিভস, নিচের কোনটি প্রাকৃতিক প্রিজারভেটিভস, নিচের কোনটি কৃত্রিম প্রিজারভেটিভস এটা অবশ্যই একটু দেখে নিবা। তারপর হচ্ছে কোয়াগুলেশন কি, কোয়াগুলেশনের মানে হচ্ছে কারা কোয়াগুলেশন করার ক্ষমতা আছে কাদের, সেই জিনিসগুলো একটু বইয়ের লাস্টের দিকে আছে, তোমরা একটু দেখলেই কিন্তু পেরে যাবা খুব সহজে। তারপর লাস্ট আমাদের চ্যাপ্টার যেইটা হচ্ছে আমরা রেখেছি সেটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন। গত বছর সবচেয়ে মজার কথা হচ্ছে গত বছর অর্থনৈতিক রসায়ন থেকে কোনো কোশ্চেন আসে নাই। সো এবার যে কোশ্চেন আসবে না তার কোনো কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। সো এবার কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। সো এখান থেকে যে কাজটা করবা, কাগজ, সিমেন্ট, এই 3টা জিনিস একসাথে লিখছি। কাগজ, সিমেন্ট এই 3টা জিনিসের প্রধান উপাদান কি কি আছে তোমরা লিখে ফেলবা। যেমন কাচের প্রধান উপাদানে কি কি আছে, কাগজের প্রধান উপাদানে কি কি আছে, সিমেন্টের প্রধান উপাদানে কি কি আছে অবশ্যই পরিণত হবে। তারপর সিমেন্ট পড়তে গিয়ে সেখানে আবার যদি জিপসামের সংকেত, তারপর আরও ছোটোখাটো যে সংকেতগুলো আছে সেই সংকেতগুলো অবশ্যই দেখে নিব। তারপর চামড়া ট্রেনিংয়ের ক্ষেত্রে কোন জিনিসটা ব্যবহৃত হয়, কার দ্রবণ ব্যবহৃত হয়, কি কাজে লাগে, এই জিনিসগুলো একটু দেখলেই হচ্ছে চামড়া ট্রেনিং থেকেও একটা কোশ্চেন এসেছিলো বিগত বছরগুলোতে, দেখলেই পারবা। তারপর হচ্ছে কয়লার মান উন্নত কার কয়লা, তারপর হচ্ছে দেশে কয়লা খনি কয়টা আছে, তারপর সেখান থেকে আরেকটু মনে রাখতে হবে সবচেয়ে উন্নত কয়লা খনি কোনটা,
এইগুলাই হচ্ছে এনাফ, এবং হচ্ছে ছায়ের পরিমাণ, তারপর হচ্ছে আরও ফিক্সড কার্বনের পরিমাণ ইত্যাদি পরিমাণ বেশি বা কম হলে কীরকম থাকলে কয়লার মানটা উন্নত হয়, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ইউরিয়া সম্পর্কে একটু পড়তে হবে, ইউরিয়ার প্রস্তুতিটা একটু দেখে নিলেই হচ্ছে সব কোশ্চেন আনসার পেয়ে যাবা। তারপর ন্যানো পার্টিকেল নিয়ে তো অবশ্যই পড়তে হবে, এটা যতটাই আছে বইতে ততটুকুই পড়তে হবে। ন্যানোকণার গুরুত্ব অনেক, এখান থেকে তুমি হচ্ছে অনেক কোশ্চেন করা যায় চাইলে, সো এই পার্টটা বাদ দেওয়া যাবে না। এবং হচ্ছে গ্যাস ক্ষেত্র, প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সংখ্যা বাংলাদেশে কতটি আছে, তারপর হচ্ছে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি, এই 2-4টা জিনিস ইনফরমেশন আমাদের মুখস্থ রাখলেই হচ্ছে হয়ে যাচ্ছে। সো প্রত্যেকটা চ্যাপ্টার এখানে যেভাবে সাজানো আছে, অ্যানালাইসিস করা আছে, আশা করি তোমরা এই রকম করে যদি লাস্ট এই কয়েকটা দিন আগাইতে পারো এবং হচ্ছে প্রিপারেশনটা আরেকবার নিজেদের ঝালায় নাও, এবং হচ্ছে তোমরা দেখবা যে কেমিস্ট্রিতে খুব সহজে, আমার যে এখানে 25 আমি একটু জাস্ট ধাপে ধাপে বললাম যে হচ্ছে কিভাবে তুমি কি করলে এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কতটুকু পরিমাণ নিজেকে প্রিপেয়ার করলে যা আনসার করতে পারবে এই চ্যাপ্টার থেকে। সো সেই জিনিসগুলো আমি একটু দেখানোর চেষ্টা করেছি। সো সবাই আশা করি মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো একটা ফলাফল বয়ে আনবে। সো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।